ওসমান বিন হাদি একটা মাত্র নাম, যে নামের জন্য সারা ভারত কাঁপে, যে নাম হচ্ছে ইনসাফের নাম, যে নাম হচ্ছে সততার নাম, যে নাম হচ্ছে ভারতের জন্য একটি হুমকির নাম। সে কখনো বলে না আমি ভারত বিরোধী, সে সবসময় বলেছে আমি ভারতের আগ্রাসন বিরোধী। ভারতের সাথে আমাদের সম্মানের সাথে, ন্যায্যতার সাথে আমাদের সম্পর্ক থাকবে। সে বলেছে ভারতের আগ্রাসন বিরোধী। এই ওসমান হাদির উপরে কেন গুলি করেছে আপনি কি জানেন? আমি আপনাকে আজকে এমন কিছু তথ্য দিব, যে তথ্য শোনার পরে আপনি বুঝতে পারবেন কে এই ওসমান হাদি। ওসমান হাদি সে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা পড়েছে, যে একই মাদ্রাসায় আমিও পড়েছি। তার বড় ভাই আবু বকর সিদ্দিক, যিনি আমার সরাসরি ওস্তাদ ছিলেন, আমার শিক্ষক ছিলেন, আমি তার কাছে ক্লাস করেছি। এই ওসমান হাদিকে কেন ইন্ডিয়া টার্গেট করেছে, কেন আওয়ামী লীগ টার্গেট করেছে? এই ওসমান হাদি হচ্ছে এমন একজন ব্যক্তি যে স্বাধীনতার 54 বছর পেরিয়ে যাওয়ার পরেও দ্বিতীয় ওসমান হাদি আসবে না, আর কখনো আসেও নাই। আপনি বলতে পারেন আবেগে যে আমরা সবাই হাদি, এক হাদি চলে গেলে কি হবে, প্রত্যেকটা মানুষের ভিতরে হাদি আপনি বলতে পারেন। কিন্তু আপনি কি জানেন স্বাধীনতার 54 বছর পরেও কেন একজন ওসমান হাদি আসেনি? এই ওসমান হাদির ভিতরে আর আমাদের ভিতরে কি ডিফারেন্স রয়েছে? আমরা হাজারো চেষ্টা করলেও, লক্ষ কোটি বার চেষ্টা করলেও কেন ওসমান হাদি হতে পারবো না? এই ওসমান হাদি সেই প্রথম অ্যাড্রেস করতে পারছে, সেই প্রথম বুঝতে পেরেছে যে শাহবাগের বিরুদ্ধে আমাদের কোনো সাংস্কৃতিক বিপ্লব বা সাংস্কৃতিক যে আমাদের মানে উন্নতি সেটা নাই। সে তখন প্রতিষ্ঠা করেছে ইনকিলাব মঞ্চ, যেখানে আপনি একবার একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনি বলতে পারেন যে কি সে প্রতিষ্ঠা করেছে বা কি করতে চেয়েছিল। যখন বলা হয় রাজাকার, আপনার মাথায় একটা চিন্তা আসে দাড়ি টুপি মানে রাজাকার। আপনি দেখবেন, আপনি ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত যতবার 16ই ডিসেম্বর কিংবা 26শে মার্চে বা 21শে ফেব্রুয়ারিতে আপনার যত অনুষ্ঠান হয়েছে, সেখানে রাজাকারকে উপস্থাপন করা হয়েছে দাড়ি টুপিওয়ালা। আসলে কি দাড়ি টুপিওয়ালারা রাজাকার ছিল? 1971 সালে কি যারা রাজাকার করতো তারা কি সবাই দাড়ি টুপিওয়ালা ছিল? না, এরাই হচ্ছে শাহবাগী, যারা মুসলমানদেরকে ছোট করার জন্য, মুসলিম জাতিকে ছোট করার জন্য এই নেগেটিভ দাঁড় করেছে। আর ওসমান হাদি এখানেই সে সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে চেয়েছিল। সে এখানেই পরিবর্তন আনতে চেয়েছে যে না, রাজাকার মানে মুসলমান না, রাজাকার মানে দাড়ি টুপি না। ওসমান হাদি হচ্ছে এমন একটা নাম যে বাংলাদেশে যে ভারতের যে আগ্রাসন, সেটা সর্বপ্রথম অনেকেই অ্যাড্রেস করতে পেরেছে, কিন্তু সেই ভারতের আগ্রাসন বিরোধী কিভাবে সাংস্কৃতিক যে বিপ্লব ঘটাবে সেটা কেউ অ্যাড্রেস করতে পারে নাই। সে ওসমান হাদি সেটা করেছে। ইনকিলাব মঞ্চ শুধুমাত্র একটা মাত্র সাধারণ মঞ্চ না, এটা হচ্ছে শাহবাগীরা, যেমন আপনি একবার চিন্তা করে দেখেন, জামাতের বিরুদ্ধে, সাইদি হুজুরের বিরুদ্ধে, নিজামীর বিরুদ্ধে, কাদের মোল্লার বিরুদ্ধে যেভাবে ফাঁসির জন্য যেভাবে আপনার রাস্তায় নেমেছিল এবং আপনার বলেছিল যে কাদের মোল্লার ফাঁসি চাই, জামাতিরা যেভাবে তাদের বিরুদ্ধে যে আপনার শাহবাগে যে ঘটনা ঘটেছিল, তার তার প্রেক্ষাপটেই কিন্তু আপনার জামাতে ইসলামের যে নেতাকর্মীদেরকে ফাঁসির রায় দেওয়া হয় এবং ফাঁসি কার্যকর করা হয়। এমনকি সাইদি হুজুরকেও ফাঁসির রায় দেওয়া হয়। তারপরে বাংলাদেশে প্রায় 200 মানুষ একদিনে তাদের নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল সাইদি হুজুরের ফাঁসির প্রতিবাদে। সেই যে কার্যক্রমগুলো করেছিল তা কিন্তু শাহবাগীরা এই ন্যারেটিভ সৃষ্টি করার মাধ্যমেই। ওসমান হাদি সেই জায়গাটাকে অ্যাড্রেস করেছে। সে শাহবাগীর বিরুদ্ধে একা লড়াই করে গিয়েছে। পুরো বাংলাদেশের একটা প্রতিচ্ছবি হচ্ছে ওসমান হাদি। এই ওসমান হাদির যদি আপনি যোগ্যতা বিচার করেন, সে ইংলিশে যেভাবে পারদর্শী ছিল, সে প্রায় 8 থেকে 10 বছর যাবৎ সে সাইফোর্সের একজন টিচার ছিলেন, তারও বেশি হবে। সে ঠিক একইভাবে বাংলা ভাষায় পারদর্শী ছিলেন। ঠিক একইভাবে তিনি নজরুলের কবিতা যেভাবে বলতেন, ঠিক একইভাবে বাংলা সংস্কৃতির যে বিষয়গুলো সবকিছু তার মাথায় সেই সক্ষমতা ছিল ধরে রাখার মতো। ওসমান হাদি শুধু একটা নাম নয়, ওসমান হাদি একটা বাংলাদেশ। বাংলাদেশ আর কখনো ওসমান হাদি পাবে না। আমরা সবসময় দোয়া করি, আল্লাহ আমরা একজন ওসমান হাদি পেয়েছি। ওসমান বিন হাদি সে হচ্ছে বাংলাদেশে একটা উজ্জ্বল নক্ষত্র। অনেকেই বলেন যে আবরা ফাহাদকে আমরা হারিয়েছি। আমরা জানি আবরা ফাহাদ একজন জ্ঞানী ছাত্র ছিল, সে বুয়েটে একজন স্টুডেন্ট ছিল, কিন্তু ওসমান হাদির মতো এত পাওয়ারফুল মেধার অধিকারী বাংলাদেশের সেকেন্ডটা নাই।
ভারত বুঝতে পেরেছে যে এই ওসমান হাদি যদি বেঁচে থাকে, বাংলাদেশে যে কত ধরনের যে বিপ্লব ঘটবে, বাংলাদেশের মানুষ যে কতটা সচেতন হয়ে যাবে, তাই তাকে এই ভারত, আওয়ামী লীগ সহ অন্য অন্য সংগঠনগুলো তাকে হত্যা করার জন্য, তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য তার বিরুদ্ধে, তার উপরে হামলা চালিয়েছে। ওসমান হাদি, আমি বারবার বলি, এই ওসমান হাদি কে আসলে? তার সাথে আমার সম্পর্কে কি জানেন? তাকে আমি ভালোবাসি। আমার পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমার আইডল। তারপরে দুইজন মানুষ আইডল। একজন হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, যার অ্যাটিটিউড, যার চলাফেরা, যার ইসলামের প্রতি ভালোবাসা, বিশ্ব রাজনীতিতে ইসলামের প্রতি যে তার মানে যে প্রেম ভালোবাসা, এটা আমাকে মুগ্ধ করে। আর বাংলাদেশের ওসমান হাদি, যাকে আমি রাজনৈতিক লিডার হিসাবে, যাকে আমি রাজনৈতিক আদর্শ হিসাবে ফলো করতাম। হাসানাত আব্দুল্লাহকেও আমি ফলো করি, কিন্তু ওসমান হাদি সে যেন আমার আত্মার সাথে সম্পৃক্ত, কারণ তার সাথে আমার কয়েকটা দিক থেকে আমার সাথে সম্পৃক্ত আছে। একটা হচ্ছে সে যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে, যেটা বলে সে যে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, সেই একই প্রতিষ্ঠানে আমিও পড়াশোনা করেছি। তাই আমি জানি তার ভিতরে এই আদর্শ কিভাবে ঢুকেছে, তার ফ্যামিলি থেকে, তার প্রতিষ্ঠান থেকে। তাই তার প্রতি আমার একটা অন্য রকমের ভালোবাসা। সে যে প্রতিষ্ঠানে পড়েছে, আমি একই প্রতিষ্ঠানে পড়েছি, তাই তার প্রতি আমার অনেক বেশি ভালোবাসা। আর দ্বিতীয় নাম্বার, তার প্রতি আমার ভালোবাসা হচ্ছে, তার প্রতি আমার ভালোবাসা হচ্ছে তার এই দেশপ্রেম। তার এতটা যে দেশপ্রেম আর তার এত বিচক্ষণতা, যেটা 54 বছরে কেউ ঘটতে পারেনি। স্বাধীনতার পরে সে বুঝতে পেরেছে যে বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লব দরকার, নতুবা বাংলাদেশের কখনো মানুষের উন্নতি হবে না। তিনি শাহবাগীর বিরুদ্ধে একা লড়াই করে গিয়েছেন, এই ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করেছেন। ওসমান হাদি আসলে কোনো মানুষ না, ওসমান হাদি হচ্ছে পুরো বাংলাদেশ। আজ ওসমান হাদি ছাড়া বাংলাদেশ হাহাকার করবে। কারণ আপনি একবার চিন্তা করে দেখেন মাওলানা ভাসানীর কথা। যদি আপনি বলেন যে মাওলানা ভাসানীর পরে আর যদি কখনো বাংলাদেশে বড় কোনো লিডার এসে থাকে, সে এসেছিল ওসমান হাদি। আমরা সৃষ্টিকর্তার কাছে সবসময় প্রার্থনা করি, হে রব্বুল আলামিন, আমরা হাদি পেয়েছি, আমরা আমাদের দেশের জন্য একটা হাদি পেয়েছি, আমাদের হাদিকে তুমি নিয়ে যেও না, আমাদের মাঝে ফিরিয়ে দাও। এই ওসমান হাদির অনেক কিছু দেওয়ার আছে এই বাংলাদেশের জন্য। তার মেধা, তার প্রজ্ঞা, তার চিন্তা শক্তি, সুবহানাল্লাহ। তার প্রতি আমার আরো মায়া বা ভালোবাসার আরেকটা কারণ হচ্ছে তার যে বড় ভাই আবু বকর সিদ্দিক, যিনি নওয়াল সিটির হুজুর নামে পরিচিত ছিলেন আমাদের কাছে। তিনি আমাদের সরাসরি শিক্ষক, মানে তার ভাই, আমার একজন শিক্ষকের ভাই আজকের এই অবস্থা। খুবই কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে। বাংলাদেশ আসলে কখনো রত্নকে, কখনো তাদের সূর্য সন্তানদেরকে রক্ষা করতে পারেনি। বাংলাদেশের মানুষ আসলেই বড় হতভাগা। তারা আসলে তাদের জ্ঞানী সন্তানদের, তাদের এই দেশপ্রেম তার ভিতরে যে কতটা ছিল, পুরো বডিটা, তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ছিল দেশপ্রেম। তার কথাগুলো যদি আপনি শুনেন, যে আমি বিছানায় বসে পড়ে পড়ে মরার থেকে আমি মিছিলে যাব, দেশের জন্য আমি কাজ করবো, আমাকে কেউ একটা গুলি করে মেরে ফেলবে, এটাই আমার জন্য প্রকৃত মৃত্যু হবে। ওসমান, তুমি আমাদের ছেড়ে যেও না। ওসমান, তুমি আমাদের ছেড়ে যেও না। হাদি, আপনি আমাদের ছেড়ে যেন না। আপনি পুরো বাংলাদেশ, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ তার জন্য দোয়া করে। কারণ এই বাংলাদেশের হাদিরা শত বছরে একবার জন্মগ্রহণ করে না, 1000 বছরে একবার জন্মগ্রহণ করে। এই হাদিদের আমরা কখনোই কদর করতে পারি নাই, না পেরেছি তাদেরকে যোগ্য মর্যাদা দিতে, না পেরেছি তাদেরকে কদর করতে। তাই যে দেশে জ্ঞানীর কদর করা হয় না, সে দেশে জ্ঞানী জন্মায় না। তাই সর্বোপরি একটাই কথা বলবো, সবাই আমাদের হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে সুস্থভাবে আবার সে আগের উদ্যমে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। আর সবার ভিতরে সত্যি একটা হাদি আছে,
কিন্তু সেই হাদিটাকে পরিচালনা করার জন্য একজন ওসমান দরকার। আল্লাহ হাফেজ।